অনেক আলোচনা অপেক্ষা জুলাই সনদ ঘোষণা হয়েছে আজ, এবং একই সাথে আজ দিনটা 5ই আগস্ট, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। অনেক কান্না, হতাশা দিন আজকে। এই দিন সারাদিন পার করে এখন ভোর রাত বাংলাদেশে অনেক, আর আমি যেখানে আছি সিডনিতে ভোর 5টা। আমার অতিথি প্রফেসর অধ্যাপক ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। এই জুলাই সনদটাকে আপনি কিভাবে আখ্যায়িত করবেন? এক কথায় বলবো, এটি অন্তঃশ্বাস শূন্য একটা ঘোষণা। এর মধ্যে সারবত্তা কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি, এবং গোজামিল দিলে যা হয় আর কি, সবাইকে সন্তুষ্ট করতে গেলে যে অবস্থা দাঁড়ায় এটা সেরকম একটি বিষয়। তবে এর সঙ্গে ইনডেমনিটি অধ্যাদেশের তুলনা করা যেতে পারে, কারণ আপনারা যারা এই কমরেডারি করেছিলেন এই আন্দোলনে, তাদেরকে বীর আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই ঘোষণার মধ্য দিয়ে ইনডেমনিটি প্রদান করা হয়েছে। এই বীর আখ্যায়িত করার আরেকটা ইতিহাস আছে আমাদের। 15 আগস্টের যারা ঘটিয়েছিলেন তাদেরকে সূর্য সন্তান আখ্যায়িত করা হয়েছিল, এবং আজকে সেই সূর্য সন্তানদের অনেকে ছিলেন কক্সবাজারে। এটি খুব আলোচনা তৈরি করেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে, যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছেন। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে, তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা। সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার, এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? Why 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। আপনার পরে যেটি জানা গেল, নিশ্চিত করে বলতে পারবো না, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছেন, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি নানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি। মূলত 3 জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং মতো বিষয়টা চালু করে দেওয়া হলো, এটা কিনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। একজন যদি না হন, তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী। এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা।
ধন্যবাদ। এই জুলাই ঘোষণা খুঁটিনাটি পর্যালোচনা নানাভাবে নানাজন করেছেন। আপনার কাছে তেমন কোনো অনুসন্ধান আছে? দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা। শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর পিয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকটি অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কান্ডারি ইউনূস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং প্রকারান্তরে শেখ হাসিনাকেই আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে নেতিবাচক অর্থে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি রীতিমতো বিশ্ব চমকে দেওয়া নানান রকমের ঘোষণা এখানে সন্নিবেশিত করবেন। 21st সেঞ্চুরিতে শেষ অবধি বাংলাদেশ কোথায় গিয়ে উপনীত হবে তার নেতৃত্বে সেটি জানান দেওয়ার চেষ্টা করবেন। তিনি নতুন নতুন ইনোভেশনের কথা বলবেন, তেমনটি ছিল প্রত্যাশা। আপনার সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান নিয়ে পরিষ্কার বক্তব্য রাখবেন, সেগুলোও কিন্তু এখানে অনুপস্থিত। তো ফলে আপনার এটি যেমন জামাত ইসলামের নায়েবে আমিরকে হতাশ করেছে, তেমনি সকল আপনার সচেতন ব্যক্তি যান বাংলাদেশের তাদেরও হতাশ করেছে ভিন্ন ভিন্ন অবস্থানগত কারণ। এখন তিনি তো আসলে সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে, ফলে ভাগের মা যেমন গঙ্গা পায় না, এখানে অবস্থাটা তেমন হয়েছে। ধন্যবাদ। এখানে কতবার যেহেতু, কতবার সেহেতু, কতবার আওয়ামী লীগ, কতবার শেখ হাসিনা, এটা পরিসংখ্যানও রয়ে গেছে। এবং জুলাইয়ের শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের যারা আসবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে সংবিধানের অন্তর্ভুক্ত করা। সংবিধানের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত এটা মূল্যহীন। সেই গ্যারান্টিটা আপনি কি পাচ্ছেন? দেখুন, গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো একটা বিষয়। আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি কাউকে লিখে দিলেন। এ ধরনের কাণ্ড ফরাসি যেই দেশে তিনি বসবাস করতেন সেই দেশে আছে। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার, এটি 3বার এক ঠগী বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, 4র্থবার ধরা পড়েছে। এখন এটা তো মার্কেটিং একটা স্কিল, আর এই স্কিলে তো তিনি সেরা, বিশ্ব সেরা। সুতরাং আমি অবাক হব না সেই আইফেল টাওয়ার বিক্রির মতো কোনো কাণ্ড করে বসেছেন কিনা, থেকে কে জানে। ঠিকই একইভাবে কিন্তু আমাদের এখানে বঙ্গভবন বিক্রি করা অথবা হাইকোর্টের দেখানো ভবনকে নিজের বাড়ি দেখিয়ে বিয়ে করা, যেমন নজির কিন্তু আমাদের। খান আতা যিনি চলচ্চিত্র নির্মাতা ছিলেন, সেরকম একটি ইতিহাস রচনা করেছেন। আমি তার আত্মীয় স্বজনের সঙ্গে চেক ব্যাক করে শুনেছি ঘটনাটার সত্যতা আছে, একেবারে গালগপ্প নয়। সংবিধানে এটা অন্তর্ভুক্তিটা, রাজনৈতিক দলগুলা কি আপনার মনে হয় এর ঐক্যমত্যে পৌঁছেছেন? দেখুন, তারা এখন সিন্দাবাদের এই দত্তঘাত থেকে নামাতে পারলে বাঁচেন, সেই জন্য যা বলে তাই তথাস্থ। আপাতত রাস্তা মাপেন, নির্বাচনের তারিখ দেন। মানে এক পর্যায়ে তো বিএনপির একজন সিনিয়র নেতা বলেই ফেলেছেন যে ভাই আপনি নীতিতে অপারগ হলে আমরাই তারিখ দিয়ে দেব। মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম পর্যায়ে যায়।
এবং সবার ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলছেন তিনি, এটা বলতেই হবে। আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ বাংলাদেশের। টুডে টুমোরো এখন আওয়ামী লীগকে মাইনাস করে অনেক কিছু চিন্তা করা যেতে পারে, দিন শেষে আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশে স্টেবল রাজনীতি হবে না। আওয়ামী লীগের একজন নেতাকে আজকে জিজ্ঞেস করেছিলাম আমরা, এই জুলাই শহীদদের তারা কিভাবে মূল্যায়ন করবেন ভবিষ্যতে। তারা উত্তর দিয়েছেন, তারা আগে প্রতিটা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, কে কিভাবে মারা গেল, কার হাতে কে হত্যাকাণ্ডের শিকার হলো, এই জিনিসটা তারা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। আপনি কি বলছেন জিনিসটা? ফেয়ার এনাফ। আমার পরিষ্কার মনে হচ্ছে আমার ছাত্র আবু সাইদ, তিনি হত্যাকাণ্ডের সম্মুখীন হওয়ার পরে, তখন শেখ হাসিনা ক্ষমতায়, তিনি তার ভাষায় দাফন কাফন থেকে শুরু করে সবকিছুর ইন্তজাম করে দিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, আবু সাইদ শেখ হাসিনার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষ। তো ফলে তিনি যে জেস্টারটি দেখিয়েছেন, এটি গুডউইল জেস্টারই বলবো আমি। আর আপনার আমরা যারা শিক্ষক, আমাদের সরাসরি ছাত্র যারা, তারা যদি হত্যাকাণ্ডের সম্মুখীন হন, ডেফিনেটলি যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই হন না কেন, আমরা অবশ্যই তার নিন্দা করব এবং আপনার অভিভাবক হিসেবে আমরা পাশে দাঁড়াবো। এবং সেই ভূমিকা আমিও নিয়েছি। আমি প্রথম সবার আগে আবু সাইদের হত্যাকাণ্ডের নিন্দা করেছি, শোক বাণী প্রদান করেছি এবং আহ্বান জানিয়েছি আমার সাকসেসর, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তাকে শোকবাণী প্রদানের জন্য। যদিও তিনি দ্বিধান্বিত ছিলেন, নিজে শোকবাণী না দিয়ে পিআরওকে দিয়েছেন। আজকে প্রফেসর হাসিবুর রশিদ, পঞ্চম ভাইস চ্যান্সেলর, তিনি আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। তো এই যে আপনার এই যে বিষয়টা, যে শেখ হাসিনা তার পিতাকে আপনার অভ্যর্থনা করেছিলেন, তার মতো করে সহায়তা করবার চেষ্টা করেছিলেন। আপনার যখন একটা নির্মোহ বিশ্লেষণে যাবেন, সব বিষয় কিন্তু আপনার ফোরফ্রন্টে নিয়ে আসতে হবে। আপনার এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করাটা বোধহয় সমীচীন নয় কোনো পক্ষে। ধন্যবাদ। এই ঘোষণার আগে পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেকগুলো বৈঠক আমরা দেখেছি এবং আজকে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এখানে কোনো অনৈক্য আছে না এটা আনুষ্ঠানিকতা মাত্র? আমার কাছে মনে হয়েছে এক ধরনের ফ্যাটিক কাজ করছে, অবসাদ। মানে এই যে সিরিজ অফ মিটিংস, যেখানে চা নাস্তা খেয়েছেন, বাক বিতরণটা হয়েছে, নানান রকমের আপত্তি উঠেছে। যেমন রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি ওয়াক আউট করেছেন, রীতিমতো আপনার আপত্তি জানিয়েছেন, সহমত পোষণ করছেন না, সে কথাটি জানান দিয়েছেন। তো এরকম অনেকেই আছেন যারা গিয়েছেন কিন্তু সহমত পোষণ করেননি। মানিক ভাই, এভিনিউতে আয়োজনের পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল, বড় একটা সমাবেশ ঘটানো। বাংলাদেশের এই চত্বরে অনেক বড় বড় সমাবেশের ইতিহাস আছে কিন্তু, এবং স্বতঃস্ফূর্ত সমাবেশ ছিল অনেক কিছু। এত ট্রেন ভাড়া করা, এত কিছু করা, অফিস আদালত ছুটি দেয়া, গার্মেন্ট ছুটি দেয়া, অফিস অর্ডার দেওয়া হয়েছে যে এটা বাধ্যতামূলক, আপনাকে আসতে হবে সমাবেশ স্থলে। অর্জনটা কি দিন শেষে?
আমি বলবো আপনার অশ্বডিম্ব। কারণ এই যে ট্রেন, বিশাল ট্রেন, হয়তো দেখা গেল যাত্রী 19, 20, 30 জন, কিংবা কোথাও কোথাও আবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ট্রেনের মান উন্নত নয় কেন ইত্যাদি, পথ আটকে দেওয়ারও চেষ্টা হয়েছে। তো এই যে অব্যবস্থাপনা এবং সবই কিন্তু আপনার জনগণের করের টাকার শ্রাদ্ধ, ওই অন্য কিছু নয়। একটা সময় আসবে যখন প্রফেসর ইউনূস এবং তার পারিষদবর্গকে এর আপনার জবাব দিতে হবে, এবং এটা ম্যাটার অফ টাইম। জনগণের করের টাকা ছত্রচার করার অধিকার আসলে কারণে আপনি যখন শপথ গ্রহণ করলেন তখন সেই অব্লিগেশন আপনি পড়ে গেলেন। ওজারতি খুব সহজ কাজ নয়। আতাউর রহমান ওজারতির কয়েক বছর সম্পর্কে তার আত্মজৈবিক অভিজ্ঞতা লিখে গেছেন। আমি আহ্বান করব আমাদের উপদেষ্টাবৃন্দকে সেই গ্রন্থটি পড়ে দেখবার জন্য। আপনি কি প্রধানমন্ত্রীত্বের 18 মাস সেই বইটার কথা বলছেন? ওজারতির 2 বছর নাকি এরকম একটা শিরোনাম ছিল, মনে পড়ে। এর মাঝে এটার সাথে তো একটা ইলেকশন বিষয় আছে। প্রধান উপদেষ্টাও একটা ভাষণে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, ইলেকশন কমিশনকে তিনি বলবেন। ঠিক 2 দিন আগে একজন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বেন না, বা এই বিষয়টা রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেবেন। আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, এই জাতীয় কথা এনসিপির কর্ণধার তিনিও বলেছেন। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে প্রফেসর ইউনূস আপনার একটা গ্যারাগলে পড়েছেন, নিজেই নিজের এই সমস্যা তৈরি করেছেন নানান সময় নানান রকম কথাবার্তা বলে। এখনো তার ধারাবাহিকতায় এরকম একটি সময় নির্দেশ করেছেন। কিন্তু 22 জানুয়ারি সে নির্বাচনের তারিখের কথা কিন্তু আমরা ভুলে যাইনি। 111 সরকারের সময় আপনার নিশ্চয়ই মনে আছে 2007-এ এই তফসিলটি ঘোষিত ছিল। আজ অব্দি কিন্তু 22 জানুয়ারি নির্বাচনটা আমরা কেউ প্রত্যক্ষ করতে পারিনি। সেই নির্বাচন বছরখানেক পরে 29 ডিসেম্বর 2008-এ নবম সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো সুতরাং সময় ঘোষণা করা এবং তারিখ ঘোষণা করাই শেষ কথা নয়। আসলে আপনার ইন্টেন্ট বা মোটিভটা কি সেটা গুরুত্বপূর্ণ। যে ইঙ্গিত প্রদান করা হচ্ছে তা কিন্তু তাৎপর্য বহন করে। আপনার নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস 30 বছরের পুরনো এবং অভিজ্ঞতা সম্পন্ন। নির্বাচন কমিশন সমস্ত পর্যবেক্ষকদের অনুমোদন বাতিল করেছে। আপনার যে মেয়াদ আরো 2027 পর্যন্ত ছিল, 5 বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল, তা তারা প্রত্যাহার করেছে এবং নতুন করে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। 10 তারিখে তার ডেডলাইন, এ মাসে। এর উদ্দেশ্যটা কি আপনাদের মনে হয়েছে? আমাদের কাছে মনে হয়েছে এটার পেছনে একটা রাজনীতি আছে। আমাদের 2 মাননীয় উপদেষ্টা বা 3 মাননীয় উপদেষ্টা বলতে পারেন, অধিকার এবং ব্রতির সঙ্গে যারা যুক্ত, আদিলুর রহমান খান, চৌধুরী রফিকুল আবরার এবং শারমিন মোর্শেদ, তাদের এই 2 সংস্থার নিবন্ধন নেই। ব্রতির নিবন্ধন নেই এই কারণে যে তারা ডেডলাইন যা ছিল গত বছর সেই সময়সীমার মধ্যে আবেদন করেননি। সে কারণে গত নির্বাচন কমিশনের পক্ষে তা বিবেচনা করার সুযোগ ছিল না। আর আদিল রহমান খান তার যে অধিকার, সেটা ওই হেফাজত কাণ্ড নিয়ে যেই রিপোর্ট
হাজির করেছিলেন সেটা তৎকালীন সরকারের মনোভূত হয়নি, ফলে একটা পর্যায়ে তারা ডিরেজিস্টার্ড হয়ে গেছিলেন। তো ডিরেজিস্টার্ড হয়ে যাওয়ার কারণে তাদের নিবন্ধন আর হয়নি বা থাকেনি। তো এই কারণেই মূলত আপনার সবার উপর এই খরচ চালানো। আর নতুন করে নব্য তুর্কিদের দিয়ে যদি আপনার পর্যবেক্ষণ সংস্থা হাজির করা যায় তো খারাপ। সেই সুবিধার্থে আপনার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়সসীমা ছিল 25 বা তদূর্ধ্ব সার্টিফিকেট অনুসারে, সেটি এখন কমিয়ে 21 করে দেওয়া হয়েছে। এখানে ডেফিনেটলি একটা রাজনীতি আছে, কোনো সন্দেহ নেই। এই রাজনীতির মূল সূত্রটা ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর আব্দুল আলিমের দ্বারা সূত্রপাত। তারা তাদের যে নির্বাচন সংস্কার কমিশনে যে সমস্ত সুপারিশ করেছেন তার মধ্যে এটা নিহিত, এবং তারপর ঐকমত্য কমিশনের হাত ধরে পরে 2025 যে বিধিমালা নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে সেখানে ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা উদ্দেশ্যমূলকভাবে প্রতিবেদন প্রদান করেছেন তাদের তারা নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেবেন না। তো এখানে একটা ক্যাচ আছে। আর আপনি জানেন যে একটি সংস্থা নিবন্ধন পাওয়ার আগে এনএসআই ভেটিং এর প্রয়োজন হয়, কখনো কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই ভেটিং এর প্রয়োজন হয়। তো সেই প্রক্রিয়া তো আছে। তারপরে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে আপনার হ্যান্ডপিকড লোকজন দ্বারা ইচ্ছাকৃতভাবে নানান রকমের আপনি যদি ব্ল্যাক বল দেন সেটাও একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ইটস এ লং রান প্রসেস। তো সেই চিন্তা থেকে এটা করা হয়েছে। আর এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ না হয় এই জন্য অন্তিম কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে লক্ষণ সুস্পষ্ট। এটি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে? আপনার তারা তো এটা তোয়াক্কা করেন না। যদি করতেন তাহলে এই অশুভ খেলায় মারতেন না। 2027 পর্যন্ত সবারই নিবন্ধন যাদের ছিল তারা মেয়াদ শেষ করার পরে নতুন করে নবায়নের সময় তখন এই বিষয়গুলো নিয়ে আসা যেত। কিন্তু তারা এই ব্যাপারে একেবারেই অনুদার এবং আপনার প্রতিহিংসা পরায়ণ আমি বলবো। আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার তিনটি কমিশনের নডিং নিয়েছেন, তিনটি আমলে আপনার এনজিও ব্যুরোর ক্লিয়ারেন্স নিয়েছেন, যেটি প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে পরিচালিত, এবং ঠিকই তার ক্যান্ডিডেটস ফোরাম করার জন্য ডোনার কমিটি থেকে অর্থ ছাড় করিয়েছেন। এবং এই বেনিফিশিয়ারি আবার অন্য বেনিফিশিয়ারিদের দিকে আঙ্গুল তুলছেন, which is really unfortunate। আর বর্তমান যে ঝামেলাটা আপনার এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের মধ্যে এই অনৈক্যের বীজ কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদারই বপন করে দিয়েছেন। আমাদের যিনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ললিদা, যিনি অসম্মানিত হলেন কিছুদিন আগে, তিনি যখন আপনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় এই ডক্টর বদিউল আলম মজুমদারই অভিনন্দন জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। এখন ছাত্রলীগ করা নতুন প্রজন্মের অনেককেই তো আমরা ভিন্ন চেহারায় দেখছি। বদিউল আলম মজুমদার বোধহয় তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন। তার ব্যক্তিগত জীবনে পিতৃব্য ইন ল আপনার মিষ্টি ইমামের পরিচয় তার জন্য ছিল বড় আপনার সোশ্যাল ক্যাপিটাল। সেই কারণেই এই 15-16 বছর ধরে যত রকম সমালোচনা করেছেন তার এই কুটির জোরটা ছিল বলে তার কিছুই হয়নি। তো ফলে এখন আবার নতুন রূপে তিনি ভাবছেন যে অলমোস্ট আমি তো সেকেন্ড ইন কমান্ড ইন দ্য হোল সিস্টেম, বয়স এবং অন্যান্য বিবেচনায় প্রফেসর ইউনূসের কাছের মানুষ। তো ফলে ডিভিডেন্ড যা নেওয়ার সেটা নিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো কম্পিটিটর রাখতে চান না, নিজের জন্য পথটা মসৃণ করতে চান, সেই সব চিন্তা থেকে এগুলো করেছেন। আর পাশাপাশি এই পুরো যে তার টার্মস অফ রেফারেন্স সেখানটা এমন ভাবে প্রণয়ন করেছেন যাতে আপনার
এই নির্বাচন পদ্ধতি বিতর্কটা না আসে, এবং এটা বিষটা রেখে দিয়েছেন যাতে ঐক্যবদ্ধ কমিশন পরবর্তীতে যে পরিস্থিতি পরিবেশ তা আরো ঘোলাটে হয়। এবং খেয়াল করে দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন এবং তাদের সমমনস্ক দলগুলো প্রায় 18টা দল তারা কিন্তু ব্ল্যাক বল দিয়ে বসেছে যে নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে না হলে তারা সন্তুষ্ট নন। আর এনসিপি তো এক কাঠি আরো সরেস, তো বলেছেন যে হ্যাঁ এই পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবেন না বা নির্বাচন করবেন না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একে বিচার, তারপর আবার নির্বাচন পদ্ধতি নতুন সংকট আহ্বান করছে। আর প্রফেসর ইউনূসের জন্য তো আপনার এ ধরনের হ্যান্ডেল খুব হ্যান্ডি, বলে তার জন্য সুবিধা যে ভাই আমি কি করবো, স্টেক হোল্ডাররাই তো চায় না। সুতরাং বিয়ন্ড 2026-এর পরে যদি ইলেকশন হয় আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ফিট আছি। এই জুলাই সনদ ঘোষণার পরে রাষ্ট্রপতির ভবিষ্যৎ, জরুরি অবস্থা, নানা আলোচনা ছিল। এগুলো কি প্রাসঙ্গিক এখন? একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, এই কারণে যে যেই ঘোষণাটি আপনি দেখছেন নানামুখী চাপে পড়ে এই রূপ পরিগ্রহ করেছে। আপনি খেয়াল করে দেখেন ইঙ্গিতটা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম দিয়ে দিয়েছেন। গতকালই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছি। এটা তো এমনি এমনি দেননি, সেরকম আশঙ্কা থেকে এই ঘোষণাটি চরিত্র পাল্টে গেছে। এখানে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ওইভাবে বলানি, এখানে সেকেন্ড রিপাবলিক জারি করার কায়েম করার কথাও বলানি ওই সব কারণে, বা রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কথা ওইভাবে বলা হয়নি, কম্প্রোমাইজ করতে হয়েছে। রাষ্ট্রপতির বিবৃতি জুলাই বিপ্লব নিয়ে বিতর্ক এসেছে, বিবৃতিটি নিয়ে। আমরা গতকালকে বঙ্গভবনে যোগাযোগ করেছিলাম। বঙ্গভবন থেকে বলা হয়েছে তারা যে বিবৃতি দিয়েছেন, যেটা প্রকাশ পেয়েছে, এটা এক বিবৃতি না, সেটাকে ঘষামাজা করা হয়েছে এবং রাষ্ট্রপতি কোনো বিবাদে যেতে চাননি। আপনাদের কিছু তথ্য আছে ব্যাপারে? দেখুন, সঙ্গত কারণেই তিনি তো রাষ্ট্রের প্রতীক, কোনো পার্টিজান স্ট্যান্ড তার নেবার অধিকার নেই। তো সেই কারণে যে বিবৃতিটি হাজির করা হয়েছে, এখানে যে ট্র্যাডিশনটা আমার ধারণা মেনটেন করা হয়েছে, পিএমও, ফর্মার পিএমও এখন চিফ অ্যাডভাইজার্স অফিস, সেখান থেকে যেভাবে লিখে দেয়া হয় তার বাইরে কোনো কিছু করার সুযোগ নেই, হাত পা বাঁধা, সেটাই ট্র্যাডিশন। তো ফলে আপনার ঘষা মাজা করাই হোক আর যাই হোক, একেবারে টপসি-টার্ভি কোনো বিবৃতি বঙ্গভবন থেকে প্রদানের সুযোগও নেই আইনত, সিস্টেমিক কারণে। সে কারণে আমরা খুব একটা অবাক করি। সাধারণত রাষ্ট্রপতির কাছে বিবৃতি তো আগে প্রধানমন্ত্রী অফিস থেকে তৈরি হয়ে যেত, এখন প্রধান উপদেষ্টা, এটাই তো বাস্তব অবস্থা সেটা। রাইট। আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আবার সেই রাষ্ট্রপতিকে প্রশ্ন তোলা, এটাও তো হয়েছে এখানে। এর জন্য এটার সাথে একটা আশঙ্কা জড়িত। যেমন আজ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি যে জাতির সামনে ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আজ পর্যন্ত রাষ্ট্রপতি সে পদত্যাগ পত্র খুঁজে বেড়াচ্ছেন। এবং গতকালকে মানে 4 অগস্ট হিন্দুস্তান টাইমসে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে সেটা আবার নতুন করে এসেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। এই কারণে ভারত সরকার
এখন পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে যাচ্ছে। নো ওয়ান্ডার, কারণ হচ্ছে আপনি দেখেন উইথ ডিগনিটি অ্যান্ড অনার আমাদের অনারেবল শেখ হাসিনা, তাকে আমাদের রাষ্ট্রীয় বিমান পথে করে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, এবং দিল্লির নিকটস্থ একটি বিমান ঘাঁটিতে তিনি অবতরণ করেছেন, এবং তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যে ক্রু বৃন্দ এবং সেই যানটি, সেটি কিন্তু নিরাপদে অক্ষত ভাবে ঢাকায় প্রত্যাবর্তন করেছে। এটা এমন নয় যে ভারত থেকে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেছে অথবা তাকে আপনার এয়ারলিফট করা হয়েছে, আসলে তা নয়। সুতরাং এখানে আমাদের পছন্দ হোক বা না হোক, প্রপাগান্ডিস্ট পার্সপেক্টিভ থেকে যেভাবেই বলি না কেন, তিনি ওই অর্থে আপনার চুপচাপ চলে গেছেন, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এবং তার সাথে যারা গিয়েছিলেন তাদের একজন ছিলেন মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, MSPM, মিলিটারি সেক্রেটারি অফ দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তিনি তার আগে DGFI তে কাজ করেছেন। তিনি কিন্তু এই প্রফেসর ইউনূসের সামরিক সচিব ছিলেন 3 মাস। এখন অন্য একটা পোস্টিং এ আছেন, কিন্তু এই কর্মকর্তাদের সমপ্রিহারে যে প্রধানমন্ত্রী আরেক দেশে নিয়ে যাওয়া হলো, এই প্রশাসনই এখনো বলে যাচ্ছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। এটা ধরুন এক ধরনের ন্যারেটিভ। আপনার তোতা পাখিকে যদি আপনি শিখিয়ে দেন, তোতা পাখি যা শেখাবেন তাই বলবে, ময়না পাখিকে যা শিখিয়ে দেবেন ময়না তাই বলবে, কারণ টকিং বার্ডস। তো সেই রকম হোমোসেপিয়ান যারা আপনার এই বয়ান রপ্ত করেছেন তারা আউড়ে যাচ্ছেন। ডিজিএফ এর একটা চরিত্র মেজর হাফিজ এখন খুবই আলোচিত। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি এডুকেশন কোরের একজন অফিসার, DGFI তে পোস্টেড ছিলেন এবং PhD ফেলো ছিলেন আমার যতদূর মনে পড়ে। তার পিএইচডির গল্পটা ছিল তিনি বঙ্গবন্ধুকে নিয়ে পিএইচডি করছেন। সেটার কোনো ফলাফল জানেন আপনি? আমি এখন পর্যন্ত তার নামের আগে ডক্টরেট, এই মানে সুশোভন সরকারের ভাষায় সিং, সেটি ব্যবহৃত হতে দেখছি না। এবং তার যে অংশগ্রহণটা, আজকে আমরা জনকণ্ঠ নিয়ে খুঁজতে গিয়ে আমরা পেলাম হচ্ছে 2024-এর 29 জুলাই তিনি জনকণ্ঠে যোগ দেন। এর আগে পর্যন্ত তিনি দৈনিক বাংলায় ছিলেন, এবং সেখানে একটা আলোচিত বিষয় ছিল হাফিজ নাফিজ 2 ভাই, ওরা একসাথে থাকলে কোনো সমস্যা থাকে না কোথাও। নাফিজ এখনো সমস্যায়, হাফিজ তিনি আমার যতদূর মনে পড়ে ডুয়েল ন্যাশনাল কানাডার নাগরিক এবং পদ্মা ব্যাংকের কর্ণধার ছিলেন। এর আগে ফার্মার্স ব্যাংকেও তিনি ছিলেন, এবং আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশেরও কর্ণধার তিনি ছিলেন। বাড়ি গোপালগঞ্জ, দুজনের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ তো একটা অভিশাপের নামে, হাফিজের জন্য তো অভিশাপ মনে হচ্ছে না সেটা। আপনার নাফিজ মহোদয় যা বিত্তবেসাত করবার সেটা তো করেছেন। একসময় ব্যাংক কর্মকর্তা থেকে ব্যাংকের মালিক হয়েছেন, এবং
আপনার কানাডা প্রবাসী হয়েছেন, এবং সেই বিষয়টি মাথায় রেখেই তিনি কানাডা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। ভোরের পাতার টক শোর সাথে এদের কোনো সম্পর্ক ছিল হাফিজের? এইটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। ভোরের পাতার টক শোর সাথে আপনি জড়িত ছিলেন? আমি গেস্ট হিসেবে গেছি মাঝে মধ্যে, মানে আমি অ্যাঙ্কর ছিলাম না। আমি তো সব টক শোতেই যাই, যারাই ডাকেন আমি কাউকে মানা করি না, নেভার। আমি খোঁজ করতে গিয়ে ওরা 1300-র মতো টক শো করেছে, বড় অংশ, কিন্তু আমরা খুবই আলোচিত টক শো বলে আমারও তো খেয়াল পড়ে না। এই পত্রিকাটার মালিক পক্ষ আজকে পত্রিকায় অবাঞ্ছিত। জনকণ্ঠ ভবন ইস্কাটন এলাকায় গেলে চোখে পড়ে। এটা কি নজির হয়ে থাকবে বাংলাদেশে? পত্রিকা বেদখল হয়ে গেছে। এটা আসলে আমি অবাক হইনি, কারণ হচ্ছে এই রেজিমের যে রণকৌশল, তার মাইক্রো আপনার কৌশলটি হচ্ছে মব ভায়োলেন্স, আর ম্যাক্রো কৌশলটি হচ্ছে ট্যাগিং। আপনার যেটি আউরে একেবারে তোতাবাকির মতো বলা হয় দোসর, এই দোসর ট্যাগিংটা হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভে তারা ব্যবহার করেন। এখন এই জনকণ্ঠের ওপর একটা ক্ষোভ তো ছিলই এই রেজিম যারা পরিচালনা করছেন তাদের, সঙ্গত কারণে। কারণ ইট ওয়াজ এন ওপেন সিক্রেট যে এই পত্রিকাটি নিয়মিত সাবেক প্রধানমন্ত্রী পড়তেন। তো ফলে এটির উপর একটা সনদৃষ্টি যারা তার বিরোধী ছিলেন তাদের ছিল। এখন যেহেতু মৌকা পাওয়া গেছে, তারা তাদের রণনীতি দুটি কাজে লাগিয়ে দিন, এখানে একটা ট্যাগিং আর একটা মব, যেটা শফিক মহোদয়ের ভাষায় প্রেশার গ্রুপ। অনেক অনেক দর্শক এটা সরাসরি দেখছেন এবং আপনাকে প্রশ্ন করছেন, তাদের কিছু প্রশ্ন নিয়ে আসি, আপনি দেন। সোহেল রানা বলে একজন লিখেছেন, বান্দরের হাতে মুক্তার মালা, মালা হলো বাংলাদেশ, সামনে দাঁড়ানো অগণিত প্রতিনিধি মালা পরার আশায়, অপরাধীদের তালিকা দীর্ঘ। কলিমুল্লাহ সাহেব, বাংলাদেশটার ভবিষ্যৎ কি দেখেন আপনি? অন্ধকার, একটা আনচার্টার টেরিটরিতে আমরা ঢুকে গেছি, এবং সিন্ধাবাদের দত্ত যতক্ষণ পর্যন্ত কাঁধ থেকে না নামছে ততক্ষণ পর্যন্ত এই জাতি আসলেই ভয়ঙ্কর বিপদের মুখে, একেবারে খাদের কিনারায় দাঁড়ানো অবস্থায় আছি আমরা। শেখ নাহিদ লিখেছেন, কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে কেন? সেনা প্রধানের ব্যক্তিত্ব বলতে কি কিছু আছে? সেনা প্রধান কেন তার দেয়া কথা রক্ষা করেন না? জাতি বিভ্রান্ত তার প্রতিশ্রুতিতে। আমি এর জন্য সমস্ত দায় দেব আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং তার সেকেন্ড কমান্ড। এই নিরিখে কানেকটিকাট নিবাসী বর্তমানে বাংলাদেশে আসেন খলিলুর রহমান, তাদের প্রতি নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়টাও দেখাশোনা করেন। সুতরাং কন্ট্রোলিং মিনিস্ট্রি যেহেতু মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এটির নাম ভূমিকায় আছেন এরা দুজন, ফলে যে নির্দেশনা প্রদান করা হয়, যে পলিসি ফ্রেম করা হয় এবং তার উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালিত হয়, তো সেখানে এমনটি হবে, এটাই স্বাভাবিক। আরেকজন আপনাকে কুমিল্লা স্যার উল্লেখ করেছেন,
কুমিল্লা স্যার, এই দেশটা তো ধ্বংস হয়ে গিয়েছে, সেনাবাহিনী কি পারে না এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে? কুমিল্লা বলার হয়তো কারণ এই যে আমার স্থায়ী ঠিকানা কুমিল্লায়, সে কারণে আমাদের পূর্বপুরুষের পীঠস্থান, যেটি সমতট জনপদ। পরবর্তীতে আইয়ুব খানের আমলে এটির নাম হয়েছে কুমিল্লা বা কহমিলা পাওয়া গিয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি তার 360 আউলিয়া নিয়ে যখন দিল্লি থেকে আপনার এসে হাজির হলেন, তার সঙ্গে এক জোড়া কবুতর এবং এক মুঠো মাটির নমুনা ছিল। তো সেই মাটির রং ছিল লাল। তো লালমাই অঞ্চলের মাটি লাল, সেইটা দেখে একজন সহচর চিৎকার করে উঠে বলেছিল কহমিলা, মানে পাওয়া গিয়েছে। সেই থেকে এই এলাকার নাম হয়েছে কুমিল্লা। এবং তিনি যখন মিলিয়ে দেখলেন যে এই মাটির সঙ্গে ওই মাটির একটু পার্থক্য আছে, তিনি তখন আরো উত্তর দিকে চলে গেলেন এবং যেখানে তার মাজা, সেখানের মাটির সঙ্গে ওই মাটির মিল পাওয়ায় সেখানেই তিনি থিত হয়েছিলেন। তো যাই হোক, আপনার বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, এটি আসলেই মানে কারো জন্যই স্বস্তিদায়ক নয় এবং আপনার সবাই দিন গুনছেন কবে এই সিন্দাবাদের দত্ত বিদায় হবে। কামালউদ্দিন হবি তিনি লিখেছেন, মোহাম্মদ ইউনূস কোনদিন রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, আপনি কি মনে করেন? আমার ধারণা তিনি প্রেফার করবেন সেক্রেটারি জেনারেলের পদ জাতিসংঘের। গুতারেস মডেলে তিনি হাঁটছেন। গুতারেস মহোদয় প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে প্রধানমন্ত্রী হয়েছেন পর্তুগালে, তারপরে সেক্রেটারি জেনারেল। আমাদের প্রফেসর ইউনূসও তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদায়, এখন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মর্যাদায়। পরবর্তী ডেস্টিনেশন হতে পারে সেক্রেটারি জেনারেল অফ ইরান। দেশের যদি থাকেন, তিনি যদি এখানে থাকেন বঙ্গভবনে, বঙ্গভবনে থাকলে দশা কি হয় সেটা আমাদের শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে দেখেই তো তিনি অনুমান করতে পারছেন। সুতরাং এই সোনার পিঞ্জরায় তিনি ঢুকতে চাইবেন বলে আমার মনে হয় না। যার আমলে তার দেশে মব সন্ত্রাস বলে একটা জিনিস চালু হয়েছে, যার আমলে তার দেশে বিচার প্রার্থী মানুষের উপর আদালতে হামলা করা হয়েছে, তাকে কি জাতিসংঘের মহাসচিব পদে সদস্য দেশগুলো ওয়েলকাম করতে পারে? ভাই, মন কলা খেতে তো কোনো অসুবিধা নেই। আপনি এই এক্সপ্রেশন বোধহয় বাংলা ভাষা ছাড়া আর কোথাও নেই। তো স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়? সেটা দিবাস ভাবেই হোক, দিবাভাগেই হোক, আর রাত্রেই হোক। একজন লিখেছেন, ইয়াহিয়া খান 1971 সালের 5 আগস্ট শ্বেতপত্র প্রকাশ করেছিলেন, সেটার ফলাফল আমরা সবাই জানি। এই 5 আগস্টের এই ঘোষণাপত্রের ভবিষ্যৎটা কি? এটা আসলে নিশ্চিত করে বলা যাবে না। এই ঘোষণাপত্র যারা প্রকাশ করেছেন তাদের হয়তোবা একটা সময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আপনার এই কাজটি করবার কথা একটি অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের, অর্থাৎ পার্লামেন্ট যেখানে আছে, নির্বাচিত পার্লামেন্ট, তাদের। এই যে ঘোড়ার আগে গাড়ি জুতবার যে চেষ্টাটি হলো, সেটির ফলাফল ভালো নাও হতে পারে। লিটন মিয়া লিখেছেন, জনাব কলিমুল্লাহ স্যার সালাম ও শুভেচ্ছা নেবেন। এই সুধী মহাজন ইউনূসের ঘোষণাপত্র কি 72-এর সংবিধান বাতিল করতে পারে? এই ঘোষণাপত্র কি বিএনপি বা তাদের জোট মেনে নেবে? দেখুন, এটা তো ধরুন একটা পর্যায়। আলটিমেটলি পার্লামেন্টে যখন বিষয়টা উঠবে, তখন পার্লামেন্টের থার্ড বেয়ার আলোচনা হবে,
এবং যেই ফর্মে আছে এটা হয়তো সেইভাবে গৃহীত নাও হতে পারে। আমরা আজকে একটা শেষ প্রশ্ন এখানে থেকে রাখি। আশরাফুল আলম কলিমুল্লাহ স্যারের কাছে জানতে চাই, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে কোনো প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে? দেখুন, যদি ইনক্লুসিভ নির্বাচন না করা হয় তাহলে যে প্যারেনিয়াল ক্রাইসিসে আমরা আছি সেটি কিন্তু কাটবে না। 14, 18 এবং 24-এর নির্বাচন যেই দোষে দুষ্ট, একই দোষে দুষ্ট হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। আপনার নির্বাচনটিকে তখন বলা হবে ফ্লড। আমরা যেমন আগের নির্বাচনকে বলেছি ফ্লড, অর্থাৎ ত্রুটিপূর্ণ। কারণ ফুল পার্টিসিপেশন যদি না থাকে, শুধুমাত্র ব্যক্তি ভোটার নয়, দলগুলোরও, তাহলে এখানে এই এক্সক্লুসিভিটি ইনক্লুসিভিটির সমস্যা তৈরি হবে। সেই জন্যে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে ইনক্লুসিভ নির্বাচন চান সকল অর্থে। তো সেই জন্যে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি এবং 14 দল সবার অংশগ্রহণটা এখানে নিশ্চিত করাটা জরুরি। হঠাৎ করে গতকাল থেকে ভারতের সাথে আমেরিকার সম্পর্কের অবনতির একটা আভাস পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে কম দামে তেল কিনে বিশ্ববাজারে বিক্রি করে ভারত ব্যাপকভাবে আয় করছে, কাজেই তার ট্যারিফ তিনি আরো বাড়িয়ে দেবেন। ভারতের সাথে যদি আমেরিকার সম্পর্কের অবনতি ঘটে, সেটা কি আমাদের অঞ্চলে কোনো প্রভাব ফেলতে পারে? এটার ইম্প্যাক্ট হবে ফার রিচিং। আপনি খেয়াল করে দেখেন, অজিত দোভাল মহোদয় তিনি তার চাইনিজ কাউন্টার পার্টির সঙ্গে ইতিমধ্যে বৈঠকে বসেছিলেন এবং এর পেছনে কুশীলব হিসেবে কাজ করছেন পুতিন মহোদয়। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে 1-to-1 বাইল্যাটারাল বেসিসে চমৎকার সম্পর্ক চীন এবং আলাদাভাবে ভারতের। ভারত আপনার মার্কিন কক্ষপটে ঢুকেছিল, কিন্তু যখন তার ন্যাশনাল ইন্টারেস্ট ব্যাহত হচ্ছে, তারা ঘোষণা দিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 বিমান, জঙ্গি বিমান কিনবে না, যেহেতু শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তার বদলে রাশিয়ান মেড আপনার ওয়ার টয়েস তারা প্রকিউর করবেন। এটা একটা রীতিমতো চপেটাঘাত মার্কিন গণ্ডদেশে। আর আপনার আপনি এখানে এশিয়া মহাদেশ, আপনি জানেন 21st century is for the Asian continent। এখানে এই মহাদেশে পরাশক্তি চীনের অবস্থান, পরাশক্তি রাশিয়ান ফেডারেশনের অবস্থান, যদিও বিশ্ব পরিচিতি রাশিয়ার ইউরোপীয় দেশ হিসেবে তার এই বিস্তৃত চরাচরের সর্ববৃহৎ অংশ কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত, বিয়ন্ড ইউরাল মাউন্টেন। আর এখানে আপনার উদীয়মান শক্তি ভারত। সুতরাং ভারত কিন্তু আপনার সফট স্টেট নয়। তারা যদি অ্যাসার্ট করা শুরু করে, আপনার এই ইন্ডিয়ান ওশান ড্রিমে মার্কিনদের সমস্যা করতে হবে। ডিয়াগো গার্সিয়া তখন হুমকির সম্মুখীন হয়ে পড়বে। আর রাশিয়ানদের, তারপরে চাইনিজদের, তারপরে আপনার ইন্ডিয়ানদের ব্লু ওয়াটার নেভি আছে। তখন আমেরিকাকে ডিপেন্ড করতে হবে আনজুস প্যাক্ট ভুক্ত দেশগুলোর উপরে, অর্থাৎ আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তার মানে আরো অনেক দক্ষিণমুখ ডিফেন্সে যেতে হবে, উত্তরমুখ অগ্রসর হওয়াটা হয়ে যাবে সুদূর প্রসারী একটা বিষয়। এবং সেই বিষয়টি আন্দাজ করেই আপনার বার্মার জুন্তা সরকারের সঙ্গে হবলবিং এর চেষ্টা করছে আপনার ট্রাম্পের সরকার। এটাও কিন্তু একেবারে 180 ডিগ্রি সমারসল্টের মতো একটা বিষয়। গাজার যে গণহত্যা 60,000 ছাড়িয়েছে, এখন মানুষ প্রতিদিন রিলিফ নিতে গিয়ে মারা যাচ্ছেন এবং না খেয়ে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে ফ্রান্স, ব্রিটেন এবং আরেকটা দেশ কানাডা, 3টা দেশ তারা
বলেছে জাতিসংঘের আগামী অধিবেশনে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেবেন। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার পরশুদিন রাতে হঠাৎ করে মাহমুদ আব্বাসকে ফোন করেছেন, ফোন করে বলেছেন জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে তিনি তার সাথে বসবেন। গাজার এই ব্যাপক প্রাণহানির বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্রের কি কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখুন, ইসরায়েল হচ্ছে এমন একটি রাষ্ট্র যারা পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ইকোনমি বলেন, মিডিয়া বলেন, আপনার ওয়ার মেশিন বলেন, সবকিছু। পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র নিয়ন্ত্রণের সুযোগ আছে ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্র যখনই আঘাতপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু রিটালিয়েট করেছে। একমাত্র ইসরায়েলের ক্ষেত্রে তেমনটি ঘটেনি। তারা একটা ফ্রেন্ডলি ফায়ারের মধ্যে ফেলে মার্কিন একটি রণতরী ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আমেরিকাকে সেটি হজম করতে হয়েছে। এই রকমের ব্যতিক্রমে আপনার কোনো উদাহরণ পৃথিবী ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। আর এখানে আপনার ট্রাম্প মহোদয় সম্পর্কে যেটি বলা হয় যে তিনি বছর দুয়েক আগে কনভার্টেড হয়েছেন ইনটু জুডাইজম তার সান ইন লর সূত্রে, এবং তারই উৎসাহে আপনার তেল আভিভ থেকে মার্কিন দূতাবাস, যেটা ইসরায়েল ইটারনাল ক্যাপিটাল বলে দাবি করে, জেরুজালেম, সেখানে আপনার স্থানান্তর করা হয়েছে। এবং এখন প্রক্রিয়া চলছে লার্জার ইসরায়েল গঠনের। ইজিপ্ট থেকে শুরু করে ইরাক পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে জায়ন ল্যান্ড অর্থাৎ লার্জার ইসরায়েল তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে গাজার উপরে অ্যাট্রসিটি নেমে এসছে। আপনি ইসরায়েলি আইডিএফ সোলজারদের, ইসরায়েল ডিফেন্স ফোর্স সোলজারদের যে ইনসিগনিয়া, সেখানে দেখবেন লার্জার ইসরায়েলের ম্যাপ অঙ্কন করা আছে, ইজিপ্ট থেকে শুরু করে এই ইরাক পর্যন্ত পুরো টেরিটরি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে ইসরায়েল তাদের পার্লামেন্টে আপনার ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশনের রেটিফিকেশন প্রদান করেছে। গোলান হাইটস তো তারা আগেই রেটিফাই করে নিয়েছে, এবং তাদের একটা পরিকল্পনা আছে গাজা খালি করবার, গাজা অকুপাই করবার, এবং গাজার অধিবাসীদের একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে ভূমধ্য সাগরে রাখবার, যারা অবশেষে বেঁচে থাকবেন। এই প্রস্তাব তারা 2016-তে দিয়েছেন। তো ফলে সেই লক্ষ্যে স্লোলি এবং শিওরলি ইসরায়েল অগ্রসর হচ্ছে। এইটি আপনার ওয়েস্টার্ন মরাল যে বেসিস সেটাকে নাড়া দিয়েছে। সে কারণেই হয়তো ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা রিথিঙ্ক করছে। এটা বেসিক্যালি জাতিসংঘের যে রেজলিউশন তারই বাস্তবায়ন, নতুন কিছু নয়। কিন্তু ডিফ্যাক্টো সেন্সে ইসরায়েল ম্যাটার করে, এবং তাদের হাত অনেক লম্বা। বাংলাদেশের সীমান্ত তারা নিয়ন্ত্রণ করে, এটা আমরা অনেকেই জানি না। এই যে কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সবই কিন্তু ইসরায়েলি যে আপনার মডেলটা আছে তার বাস্তবায়ন। এবং ফেলানির মতো মানুষ যখন মরে ঝুলে থাকলো, এটারও পেছনে ইসরায়েল। আপনার ইসরায়েল যখন থেকে নাইট ভিশন, গুগল এবং গ্যাজেট দিয়ে সমৃদ্ধ করা শুরু করলো বিএসএফ কে, তখন থেকে দিন রাতের কোনো পার্থক্য আর থাকলো না। 47 পরবর্তী সময়ে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের মানুষজন এর থ্রাইভিং প্রফেশনই হচ্ছে আপনার চোরাচালান। তো সেটা তারা আন্ডার দ্য ডার্কনেস, কাভার অফ ডার্কনেস তারা করে থাকতেন। এখন এই নাইট ভিশন, ইসরায়েলি গুগলের কারণে এখন কোনো পার্থক্য নেই। এবং এটি তদারক করবার জন্য বিএসএফ কে কারিগরি সহায়তা, অ্যাডভাইজারি সহায়তা দেওয়ার জন্য আরঙ্গজেব রোডে অবস্থিত ইসরায়েলি যে দূতাবাস আছে দিল্লিতে, সেখান থেকে প্রতি সপ্তাহে 3 দিনের জন্য একটি টিম চলে আসে কলকাতায়, এবং একটা মেকশিফট কনসুলেট তারা সেখানে মেনটেন করেছেন বা করছেন। তো ফলে আমাদের অনেকের একটা ধারণা যে ইসরায়েল অনেক দূরে, বিষয় তা নয়। একদম আপনাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলা একটা এন্টিটি। এবং এই যে গাজা,
ক্রাইসিসটা দেখা দিল, এখানে 2700 বছর আগে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস অফ ইসরায়েল, যেটাকে বলা হয় বনি মানাসা, এই মানাসা ট্রাইব তারা এসে আপনার থিতু হয়েছে মণিপুর এবং মিজোরামে। এবং মিসেস গোল্ডা মেয়ার যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তখন আপনার এই মিজোরা তার কাছে চিঠি লেখে এবং জানায় যে তাদের কনস্টিটিউশনাল রাইট আছে ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণের। চিফ রাবাই অফ ইসরায়েল তখন আইজলে এসেছিলেন, মিজোরামের রাজধানী, এবং এসে সবকিছু দেখে শুনে রায় দিয়ে গেছেন যে এদের দাবি সঠিক। এরপর প্রায় 12,000 মিজো তারা ইমিগ্রেন্ট হয়ে চলে গেছে, যেটাকে ইমিগ্রেশনটাকে আলিয়া বলে, অর্থাৎ রাইট টু রিটার্ন। তারা ইসরায়েলি সেটেল করেছেন এবং আইডিএফ এও জয়েন করেছেন, ইসরায়েল সেনাবাহিনী। তো সেই যে আইডিএফ তার হাতকে শক্তিশালী করবার জন্য সম্প্রতি গাজা ক্রাইসিসের সময় মিজোরাম থেকে মানাসা, বনি মানাসাদের ডিসেন্ডেন্ট মানাসা ট্রাইবের কনস্ক্রিপ্ট প্রায় 1002 ভলেন্টিয়ার তারা গেছেন, গিয়ে গাজার এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লেবানিজ ফ্রন্টে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং ভালো রকমের যে ক্যাজুয়ালিটি সেটা ইনশিওর করেছেন মানাসা ব্রিগেডের লোকজন। সুতরাং আমাদের খুব দূরে নয় কিন্তু এই গাজা বিষয়টা, এবং সেই সঙ্গে আপনার এই ইসরায়েল প্রেজেন্স। এবং আমরা এখানে যে গাজা মার্চটা করেছি এই সরকারের আমলে, সেটা সবচেয়ে বেশি প্রমিনেন্টলি ফিচার্ড হয়েছে ইসরায়েলের পত্রপত্রিকায়। আপনার হ্যারেটস, তারপরে জেরুজালেম পোস্ট, ইসরায়েল নিউজ, এরা ব্যাপক কাভারেজ দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ইসরায়েল ইজ দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ রিকগনাইজড বাংলাদেশ অন 28th of April 1971। আমাদের দিদান ফরেন মিনিস্টার লেট খন্দকার মোশতাক আহমদ নিজে স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য। অন দ্য বেসিস অফ দ্যাট 29th of April 1971 ইসরায়েল কিন্তু বাংলাদেশকে প্রথমবারের মতো স্বীকৃতি দেয়। দ্বিতীয়বারের মতো তারা আবার রিইটারেট করে 1972-তে আফটার লিবারেশন। সুতরাং অ্যাজ ফার অ্যাজ ইসরায়েল ইজ কনসার্নড, দে রিকগনাইজ বাংলাদেশ। আমরা এটা রেসিপ্রোকেট করিনি এখন পর্যন্ত। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে আপনার ফোন যে মনিটর করা হয় বাংলাদেশে, এই প্রযুক্তিতে ইসরায়েলের, এবং এই প্রযুক্তিতে বাংলাদেশ ইটালির একটা কোম্পানি দিয়ে দিয়েছে। কয়েকটি সূত্র থেকে একটা হাঙ্গেরি আর একটা পর্তুগাল, মানে প্যাগাসাস যে আপনার অ্যাপ, এটি ইসরায়েল থেকে আমরা সংগ্রহ করেছি। এবং আমাদের অনেকেই হয়তো জানেন না যেটা, যে ফিলিস্তিনে ভিসা অথরিটি হচ্ছে ইসরায়েল। ডেফিনেটলি আমি একবার ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করেছিলাম। এখানে শাহাদাত জারাব ছিলেন রাষ্ট্রদূত, তিনি আমাকে চিঠি লিখে দিয়েছিলেন তার কায়রো এবং আম্মান মিশন চিঠি লিখে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তারা আমাকে নিতে পারে নাই, কারণ আমার বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। তা আমি একদিন কায়রোতে ইসরায়েলি এমবাসিতে চলে গিয়েছি নিজে চেষ্টা করার জন্য। তারা এই পাসপোর্টটা দেখে চমকে গেছে, এই পাসপোর্টটা কখনো তারা দেখেই নেই, তারা দেখে নেই, চমকে গেছে। তো তারা খুব ভদ্রভাবে বললো, তো আমরা তোমাকে তো এইভাবে নিতে পারবো না, তুমি কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে চেষ্টা করো, যারা বেথালেহমে টুরিস্টদের নিয়ে যায়। আসলে তারা পশ্চিমা বিশ্ব বা উন্নত বিশ্বে অ্যাভয়েড করার জন্য এইভাবে একটা কথা বলে, যেটা সম্ভব না। সেটা আমার আর যাওয়া হয়নি, কিন্তু আমি কায়রো আম্মানে বসে, তখন ইসরায়েলি ইন্তিফাদ আন্দোলন চলছিল, আমি রিপোর্টটা করতে পেরেছি। আমি আবিষ্কার করলাম বাংলাদেশি অনেক শ্রমিক ইসরায়েলের ভেতরে আছে। তারা মিশর বা জর্ডান থেকে চলে গিয়েছিলেন, খুব ভালো ওয়ার্কার তারা। কারখানা মালিকরা কারখানার ভেতরে তাদের রাখার ব্যবস্থা করেছে, ওইখানে থাকেন, বাইরে বেরোন না, এবং ওয়েস্টার্ন ইউনিয়নে বাংলাদেশে টাকা পাঠান। তখন আমি লিখেছিলাম, আসলে অনেকে মনে করেন বাংলাদেশি
মানুষ মানে পৃথিবীর সব জায়গায় থাকলে ইসরায়েলে নেই, আসলে এটা সত্য নয়।